যখন থেকে সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপের ছবি দেখতাম, ছোটখাটো ভিডিও ক্লিপ দেখতাম, তখন থেকেই আমার মনের একটা কর্নারে জায়গা করে নিয়েছিল এই টার্কির টোপকাপি প্যালেসটা। আমার এতদিনের ইচ্ছা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ পূর্ণ করেছেন। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো গত ভ্লগে আপনারা দেখেছিলেন যে আমরা টার্কিতে এসেছি। আর এটা ছিল সকালবেলা, মানে আমি আর ঘুমাইনি, বাচ্চারা আমরা সবাই মিলে একটা ন্যাপ দিয়েছিলাম আসার পরে। আর এক ঘুমে একদম রাত্রে উঠেছি। উঠার পরে তো আর ঘুম লাগে না, যেটা স্বাভাবিক হয়। এক জায়গা থেকে অন্য জায়গায় টাইমের একটা তফাৎ থাকে, ঘুম আসে না। তো মা, ছেলে, ফালাক, আজরাকারকে আমরা ৩ জনই পুরো রাত সজাগ। তো পরে ৬টার সময় তো ব্রেকফাস্টের এরিয়া ওপেন হয়ে যায়। ভাবলাম না ঘুমিয়ে খাওয়া-দাওয়াটা শেষ করে ফেলি। এতে করে দিনটা হয়তোবা একটু ফ্রেশ যাবে। তবে আসলে এত ফ্রেশ লাগছিলও না। একটা ঘুম, ঘুম ভাব ছিল। মানে টায়ার্ড ঘুম, ঘুম ভাব। আর যেকোনো জায়গায় গেলে এই জিনিসটা খুবই বদার করে যখন টাইমের তফাৎ হয়। তো ব্রেকফাস্ট আমার বরাবরই ভালো লাগে, বিশেষ করে হোটেলের এরকম মানে বাফে স্টাইলে যে ব্রেকফাস্টগুলো থাকে। বাট বাচ্চাদেরকে নিয়ে আসলে ওইভাবে শান্তিতে খাওয়া যায় না। আজরাক এটা নিবে, ফালাক ওইটা নিবে, তারপরে আবার যাই, আবার আসি, এরকম করে আমরা ৩ জনের ব্রেকফাস্ট ফাইনালি একসাথে করে তারপরে খেয়েছি। আমার কাছে ভালোই লাগে, মনে হয় যে একটু হেলদি খাওয়া যায়, অনেক অপশন থাকে। এই যে স্যুপের মতো ডালটা, এটা অনেক মজার ছিল। আর আমি জানি না যখন ট্রাভেলিং করি আমার টেস্ট বাডের কী হয়, মানে কোনো কিছুর টেস্ট ওইভাবে পুরোপুরি পাই না আর কি। রুমে গিয়ে রেস্ট টেস্ট করে আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। আর আজকে বৃষ্টি দিচ্ছে, পুরো দিনই দেখাচ্ছে বৃষ্টি, ঠান্ডা ওয়েদার। আর আমি আসলে 40 ডিগ্রি ওয়েদার দেখে এসেছি, কিন্তু বৃষ্টির কারণে এমনিতে আরও একটু বেশি ঠান্ডা লাগছিল। তো আমরা উবার কল করেছি, ওইখানে গিয়ে কিন্তু উবার অ্যাপটা ইউজ করা যায়। আবার চাইলে ইয়েলো ক্যাব বা যে ট্যাক্সি যেটা, সেটাও নিতে পারবেন। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে ওরা ইংলিশ বুঝে না, ওদের ভাষায় কথা বলতে হয়। Yes. See, why are we worried about it? Just get a chance. আমরা বলেছি যে ব্লু মস্কে যাব, কিন্তু ব্লু মস্ক তো বেচারা বুঝে না। উবারে কিন্তু অ্যাপের মধ্যে আমরা যে কোথায় যাব সেটা মানে সার্চ দিয়েই তো নিয়ে এসেছে, কিন্তু তারপরও কেন জানি না বারবার প্রশ্ন করছিল মানে কোথায় যাব, আর বুঝাতেও পারছিলাম না। পরে আমরা একটা অ্যাপ ডাউনলোড করি ট্রান্সলেট করার জন্য গুগল থেকে। সো ওইটা দিয়ে যে কয়টা ওয়ার্ড আমরা বুঝাতে পেরেছি বেচারাকে, সো উনি ওইভাবে বুঝে নিয়েছেন। তো রাস্তায় আমরা চাচ্ছিলাম যে হালকা পাতলা কিছু খেয়ে যেতে, কারণ দুপুর হয়ে গিয়েছিল আর খিদাও লেগে গিয়েছে। প্লাস বাচ্চারা যেহেতু সাথে, আমি সবসময় মেক শিওর করি যাতে ওরা হাংরি না হয়, কারণ ওরা হাংরি হয়ে গেলে দেখা যায় যে আর কোনো কিছুই করা যায় না। তো আমরা এখান থেকে কাবাব, তারপরে আরও কি খাবার, ওইরকম টার্কিশ খাবার, শর্মা টাইপের, ওইগুলো নিয়ে নিয়েছি। আর এখন রওনা দিয়ে দিয়েছে। রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন, একটু ইচ্ছে করে রেকর্ড করেছি যাতে আপনারাও দেখতে পারেন। আর একদম মনে হচ্ছিল বাংলাদেশ একটা ভাইব, রাস্তায় হাঙ্কো হচ্ছিল, মানে হর্ন দিচ্ছিল শব্দ। আর কর্নারে কর্নারে এত সুন্দর মসজিদ, যেমন এই মসজিদটা দেখার মতো। আর আজান শোনা যায় জোহরের টাইমে, তো এত সুন্দর লাগছিল, মানে এত সুন্দর করে সাউন্ড, চারপাশ থেকে আজানের ধ্বনি। মুসলিম কান্ট্রিগুলো মনে হয় এই জন্য বেস্ট, যে আমাদের একটা শান্তির জায়গা। তো বৃষ্টির কারণে চারপাশ কিন্তু একদম সবুজ হয়ে আছে, ভীষণ ভালো লাগছিল। যদিও বা ঠান্ডার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আরও একটু হেভি জ্যাকেট নিয়ে আসলে আরও কমফোর্টেবলি থাকতে পারতাম। কিন্তু যেহেতু আমরা পরে দুবাই যাচ্ছি বা উমরাতে যাব, ওইখানে গিয়ে এত হেভি কাপড় লাগবে না, তো লাগেজ ফুল হয়ে যায়, এগুলো চিন্তা করেও আরও বেশি ক্যারি করিনি। তারপরও আননেসেসারি অনেক কাপড় নিয়ে এসেছি, যেটা আমি সবসময় করি, লাইক ওভার প্যাক। আমি না দিয়ে বাবা বিশেষ করে বলবেন আরও বেশি করে নাও, আর বেশি করে নাও। পরে দেখা যায় যে আর এত পড়া হয় না। তো যাই হোক, চলে এসেছি আমরা। আর আপনারা হচ্ছে যখন উবার কল করবেন আর কি, যে জায়গায় যাবেন, তখন সেই জায়গার নাম দিয়ে সার্চ করলে আপনারা চলে আসতে পারবেন। জাস্ট বলবেন যে আপনারা কোথায় যাবেন। আর টিকিট অনলাইনে পারচেস করতে পারবেন, আবার এখানে অন স্পট এসে করতে পারবেন। তো আমরা অনলাইনে করিনি, অনলাইনে করলে একটু চিপার হয়, বাট আমরা অন স্পট করেছি, কারণ বাচ্চাদের নিয়ে কখন আসবো না আসবো সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, বা কখন কি হয়, এই জন্য অন স্পট। তো আমাদেরকে কিন্তু অনেক দূরে নামিয়ে দিয়েছে, অনেকটুকু জায়গা হেঁটে তারপর আসতে হয়েছে, মনে করেন অলমোস্ট 1 মাইলের মতো।
তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এক্সপ্লোর করছিলাম চারপাশ, ভালোই লাগছিল। টার্কি ভাইব আসছিল রাস্তাঘাটের দিকে, যেরকমটা আমি ব্লগগুলোতে দেখেছি টার্কিশ ব্লগে, ঠিক সেরকমটা ভাইব পাচ্ছিলাম। আর উঁচু হিলি এরিয়া, তো এই পথ ধরেই যাচ্ছিলাম। আর যেখানে আমরা টিকিট করেছি ওই গাইডই আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। আর আমরা হচ্ছে টপকাপি প্যালেস আর হচ্ছে ওদের যে হারিম ওর হেরেম কি বলে একটা জায়গা, তো ওই দুইটা টিকিট $61 করে মনে হয় করেছি পার পারসন। আর 6 বছরের নিচে বাচ্চারা ফ্রি। তো এখানে কিন্তু পিকচারের তোলার জন্য ব্যবস্থা ছিল, মানে ফটো শ্যুট করে ওরা। সুলতান সুলেমানের যে একটা যে গেট আপ থাকে আর কি, সেটা, কারণ এটা হচ্ছে পুরোটাই হচ্ছে অটোম্যান সাম্রাজ্যের প্রতিচ্ছবি এই এরিয়াতে, বা এম্পায়ারটা আমরা দেখতে যাচ্ছি। টপকাপি প্যালেস যেটা, সেটা হচ্ছে অটোম্যান সাম্রাজ্য মানে ইয়ে করে আর কি, রিপ্রেজেন্ট করে পুরাটাই আর কি। ওই বিল্ডিংটা তারা ইউটিলাইজ করেছে, ইউজ করেছে। তো আর পালাক মুখে দিয়েছিল টার্কিশ ডিলাইট, ওর মজা লাগেনি, বলছিল কেমন জানি টেস্ট। তো আমি একটু টার্কিশ কফিও খেলাম, যেহেতু ওয়েটিং টাইম অনেক লম্বা ছিল। আর এই তো আমরা ঢুকে যাচ্ছি। আমাদেরকে ইয়ে করেছিল অডিও, কি বলে এটাকে, অডিও সামথিং টেপের মতো দিয়েছিল প্রথমে, তো পরে আর লাগেনি, আমরা নিজে নিজেই ট্যুর করেছি। আপনারা চাইলে গাইডের ট্যুরও নিতে পারেন, কিন্তু গাইডের ট্যুরের আসলে দরকার পড়ে না, সবাই নিজের ইচ্ছে মতোই ট্যুর দিয়েছে। আর আমাদের যে অডিও গাইডটা দিয়েছিল সেটা আসলে ওই প্রথমের দিকেই মনে হয় 5 মিনিটের জন্য ছিল, পরে নিয়েছে। That's the Bosphorus? This is Bosphorus, and across to Bosphorus we see the Asia side of Istanbul. তো আমাদের গাইড কিন্তু আমাদেরকে সিকিউরিটি গেট যেটা, সেটা পাস করে দিয়েছে। আমার হাতে যে একটু আগে অডিও যে গাইডটা ছিল সেটা দেখতে পেরেছেন, পরে কিন্তু ও নিয়ে যায়। আর আমরা আমাদের মতো করেই পুরোটা ট্যুর দিয়েছি। তো এই যে এখন ঢুকে পড়েছে, আর এটা পুরোটাই কিন্তু অটোম্যানের রাজ্য বা সাম্রাজ্য। দেখে এত ভালো লাগছিল। আমার বরাবরই ঐতিহ্য, স্টোরি, ইতিহাস এগুলো ভীষণ ভালো লাগে। আর টার্কি নিয়ে আমার অনেক ফ্যাসিনেশন ছিল, তো এই জন্য অনেক এক্সাইটেড ছিলাম যে ফাইনালি আমি চলে এসেছি আর সব কিছু নিজের চোখে দেখবো, আলহামদুলিল্লাহ। আর এখানে আসার পরে কিন্তু আপনাদের অনেকের সাথেই দেখা হয়েছে। অনেকেই উমরা থেকে আর কি বাসায় যাচ্ছিলেন, তারপরে টার্কি হয়ে গিয়েছেন, আবার অনেকে টার্কি হয়ে উমরাতে যাচ্ছিলেন, এইরকম। আর এখানকার এক একটা বিল্ডিংয়ের কারুকাজ দেখে মানে কি বলবো, মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, এত সুন্দর। Don't they have a Hopping Museum in Medina too? No, it's different. 15th century, about 600 years ago, Ottoman Empire built Topkapı Palace, and for about 400 years, Ottoman royal family lived in Topkapı Palace. This is what we should know. When collections begin after this point, you can find collections at each side of garden. এখানে পরে কিন্তু আমাদের গাইড বিদায় নিয়েছে। আর ও বলছিল যে এই অটোম্যান সাম্রাজ্য 400 বছর এখানে রাজত্ব করেছে। মানে 400 বছর, চিন্তা করতে পারেন, মানে ভাবলেই কেমন লাগে। তখনকার রাজারা কি করতো, কিভাবে খেত, ওদের লাইফস্টাইল কেমন ছিল, এইটা আমি কিন্তু স্পেশালি রেকর্ড করেছি। বাথরুমটা, মানে ওদের বাথরুম কিভাবে রাজারা ইউজ করতো আমি জানি না, আমার কাছে এটা খুবই একটা মানে অন্যরকম একটা অনুভূতি মনে হতে পারে কারো কাছে সিলি, বাট সত্যি আমি এগুলো নিয়ে অনেক চিন্তা করি। মানে তখনকার রাজারা কি করতো। আর এই যে অন্ধকার দিন, মেঘলা, আলোর কিন্তু ওইভাবে ব্যবস্থা ছিল না, যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, ওরা কিন্তু সেম এইভাবেই বসবাস করেছে। আলো বলতে কি, লাইটের ব্যবস্থা ছিল, অন্যান্য লাইটিং সোর্স ওরা ইউজ করেছে। কিন্তু চিন্তা করতাম যে রাজা রানীরা কিভাবে থাকতো, কিভাবে খেত। এই যে এটাও ওদের মনে হয় মানে বাথরুম এরিয়া আরেকটা, আর সিঙ্কের মতো ছিল। মানে কেমন যে লাগে, কিভাবে পরিষ্কার করতো। আর বাংলাদেশে তো আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মানে এইচএসসি এসএসসি দুইটাই সায়েন্স থেকে দিয়েছি। তো সমাজবিজ্ঞান বলে একটা আমাদের সাবজেক্ট ছিল, দেশে যারা তারা পড়েছেন বা পড়েন এখন সবাই জানেন। তো এই সমাজবিজ্ঞান বইটা আমার খুবই ভালো লাগতো, যেমন বিভিন্ন রাজাদের স্টোরি, সিরাজউদ্দৌলা, মানে ওই স্টোরিগুলো পড়তাম আর আমি তখনকার দিনে চলে যেতাম। আর এখানে এসেও আমি সেম ভাইব পাচ্ছিলাম যে ওরা এইভাবে হয়তো বা এই জায়গা দিয়ে কোথাও হেঁটেছে, কোনো বিচার হয়েছে বা ওদের সুখ দুঃখের সময় পার করেছে। তো আমরা কিন্তু এখন যে পাশটাতে এসেছি এটা হচ্ছে হেরেম শরীফ, মানে ওরা বলছিল হেরেম হারাম, মানে
বাইরের লোকের আসা হচ্ছে এদিকে হচ্ছে ঢুকা প্রবেশ করা হচ্ছে হারাম, এজন্য এটার নাম হয়েছে হারাম। সরি, আমি হারাম শরীফ বলে ফেলেছি, আই এম সরি। ভুল হলে মাফ করে দিবেন। আসলে অনেক জিনিস এক্সাইটমেন্টের জ্বালায় অনেক সময় ভুলভাল বলে ফেলি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু একটু আগে একটা সুড়ঙ্গও দেখিয়েছি, যে সুড়ঙ্গ পথে বের হয়ে যাওয়ার রাস্তা, আর এটা ছিল ওদের রসুই ঘর বা রান্নাঘর। এইখানে রাজাবাদশাদের রান্না করা হতো, যদিও বা এখন ওই প্রতিচ্ছবি হিসাবে অনেক জিনিসপত্র রাখা হয়েছে, যেভাবে ওদের সময় ছিল আর কি, ওইভাবে ওরা চেয়েছে যে সুন্দর করে একটু ডেকোরেট করে, যাতে আমরা যারা দর্শনার্থী যাই দেখার জন্য একদম সুন্দর করে রেখে দিয়েছিল। ভীষণ ভালো লাগছিল। আমি কিন্তু অল্প টুকটাক রেকর্ড করেছি, এটা পুরোটা ট্যুর দিতে আমাদের 3 ঘন্টার মতো সময় লেগেছে। সো 3 ঘন্টা মন ভরে দেখেছি, হেঁটেছি, আর টুকটাক যে জায়গাগুলো মনে করেছি যে স্পেশাল, তখন সেটা আপনাদের জন্য একটু একটু করে রেকর্ড করেছি বা আমার মেমোরির জন্য কালেক্ট করেছি। তো এক একটা বিল্ডিং থেকে বের হয়ে এসেছি, আর ফালাকাজরাকে খুব এনজয় করছিল। আমি আসলে ভাবিনি যে ওরা ছোট মানুষ এত ইন্টারেস্ট শো করবে, বাট আমরা তো গল্প করে করে হাঁটছিলাম বা ওদেরকে বলছিলাম যে দেখো এখানে রাজা থাকতো, কিং অ্যান্ড কুইন, তো স্টোরি বলছিলাম, তো এই জন্য ওরা আরও বেশি ইনভলভ হয়ে গিয়েছিল আই থিঙ্ক। তো এই জন্য ওরাও ইন্টারেস্ট নিয়ে দেখছিল, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা করেনি। বাট আমি ভয়ে ছিলাম অনেস্টলি, যে যদি ওরা ডিস্টার্ব করে তাহলে তো এই ট্যুরটাই মাটি হয়ে যাবে, কিন্তু না, ওরা খুবই এনজয় করেছে। আর আদিয়ান তো বিশেষ করে খুবই মানে দেখছিল সব কিছু মনোযোগ নিয়ে। তো এটা এখন চলে এসেছে ওদের একটা হচ্ছে ইসলামিক একটা মানে এক্সিবিশনের মতো এরিয়া ছিল। এই এরিয়াটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এইখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ আছে। আর উনার কাপড়ও কিন্তু ওরা রমজান মাসে ডিসপ্লে করে, মানে পাগড়ি আর কাপড় যেটা মানে উনি গায়ে পরতেন। তো এই তো ফাইনালি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, মাত্র কয়েক সেকেন্ডের এই ক্লিপটা নিয়েছি, পরে আমার হাত কাঁপা শুরু করে দিয়েছিল। আমি ফোন মানে অফ করে এখানে দাঁড়িয়েছিলাম অনেক সময়, দুরূদ শরীফ পাঠ করেছি, মানে এই ফিলিংসটা না অন্য রকমের। আমি জাস্ট কয়েক সেকেন্ডের ক্লিপ আপনাদের জন্য লাইক ওই যে স্লো মোশনে দিয়ে লম্বা করে দিয়েছি, যাতে আপনারা দেখতে পারেন, কারণ আমি মনে হয় 2 সেকেন্ড এরকম রেকর্ড করতে পেরেছিলাম। পরে মানে দাঁড়িয়েই ছিলাম না, মনে হয় যে সত্যি কি উনার পায়ের ছাপ, মানে বিশ্বাস হয় না। তারপর উনার দাড়ি মুবারকও ছিল, তলোয়ার ছিল, উনার পায়ের জুতা ছিল, মানে তখনকার যে সাহাবাদের যুদ্ধের যে মানে তলোয়ারগুলো সেগুলো ছিল, এই যে উনার পায়ের জুতা বা চটি। তো এগুলা দেখছিলাম আর ভাবছিলাম আসলেই কি সত্যি দেখছি, বা উনাদের সময় এরকম উনারা কি করেছেন। এই যে খালিদ বিন ওয়ালিদের এটা হচ্ছে তরবারি। আমি কিন্তু জানি না আপনাদের সাথে শেয়ার করেছি কিনা, আমি ইসলামিক স্টোরি পড়তে খুবই পছন্দ করি। আমি মনে হয় দেশে থাকতেই মনে করেন সকল মানে যত যত সাহাবারা ছিলেন বড় বড়, উনাদের বইগুলো পড়েছি, বা এই স্টোরিগুলো আমার জানতে খুব ইচ্ছে করে। এই যে কাপড় মানে আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর কাপড়, মানে এটা ভাবতেই কেমন লাগে যে এটা কি সত্যি উনার কাপড়, যেমন এই ব্লাউজটা উনার। তবে একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, জানি না আমাকে কে কীভাবে ভাববেন। আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর কাপড়টা এভাবে ডিসপ্লে না করলেও ভালো হতো, কারণ উনি তো কখনো চাননি উনার বডি শেপ বা উনার সম্পর্কে কারো কোনো ধারণা হোক। ইভেন উনাকে কবরও দেয়া হয়েছে অন্ধকারে, যাতে কেউ উনাকে না দেখে। তো ওনার কাপড় এভাবে ডিসপ্লে করে আমি জানি না যে একটা আইডিয়া পাওয়া যায় উনি কত বড় ছিলেন বা ছোট ছিলেন এরকম। এটা আসলে আমার চিন্তাধারা, হয়তো বা আমার সাথে অনেকের মিল নাও থাকতে পারে, বাট আমি আমার ওপিনিয়নটা শেয়ার করলাম আর কি। তো এইটাই মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল যে এটা কি উনার সত্যি কাপড়, এত পুরনো কাপড় কিভাবে ওরা কালেক্ট করেছে, আসলে কত প্রশ্ন মাথায় জাগে। তো হাঁটছিলাম আর দেখছিলাম, মাথার মধ্যে ঘুরঘুর করছিল 3 ঘন্টা সময় যে কোন দিকে পার হয়ে গিয়েছে আমি টেরই পাইনি। মানে এত ইনভলভ হয়ে যাওয়া যায় এই জিনিসপত্র নিয়ে। আপনারা যারা এরকম আমার মতো মানে ঐতিহ্য বা ইতিহাস পাগল, আমি শিওর আপনারা গেলে এনজয় করবেন। আর এই যে কোহিনূরটা বা ডায়মন্ডটা, এটা কত ক্যারেটের ছিল, এটাও অনেক দুর্লভ একটা ডায়মন্ড। আর প্রত্যেকটা জিনিসের নিচে কিন্তু এখানে ডিটেলসে লেখা ছিল। আপনি যে সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, পড়বেন, জানবেন, দেন হাঁটবেন, এক স্টেজ থেকে আরেক স্টেজে যাবেন। তো এখানে বাইরে কিন্তু অনেক সুন্দর এই বসফরাস রিভারের ভিউ ছিল, খুবই সুন্দর। আর এই যে এখানে রাজা বাদশাদের অরিজিনাল একদম জুয়েলারিগুলো, এগুলো একদম খাঁটি হীরা, পান্না, জহরত আমরা যে পড়েছি ঠিক সেইগুলোই। এক একটা ছুরি এগুলোর মধ্যেই কত পান্না বা হীরা এগুলো লাগানো। আর এটা সম্পূর্ণ কিন্তু এই যে
তখ্ত বা সিংহাসন এটা পুরোটাই সোনার বা স্বর্ণের। চিন্তা করতে পারেন, মানে আমরা এখন ছোটোখাটো একটা আংটি কিনতে হিমশিম খাই, আর ওনাদের হচ্ছে স্বর্ণের সিংহাসন। আর এটা হচ্ছে যুদ্ধের কাপড়। তো সত্যি সত্যি কিন্তু এভাবে যুদ্ধে যেতেন ওনারা। আমরা যে টিপু সুলতান বা সিরাজউদ্দৌলার যে এপিসোডগুলো বাংলাদেশে দেখেছি, তো ওইগুলোতে তো এরকম দেখতাম, কিন্তু আমি কল্পনাও করিনি যে বাস্তবেও যে এরকম সত্যি সত্যি দেখতে পারবো। আসলে আমার খুবই ভালো লাগছিল। এই যে জুয়েলারি বাক্সগুলো, এগুলোও কিন্তু একদম হীরা খচিত, মানে পান্না জহরত খচিত, গ্রিন এমারল্যান্ড তো বলে গ্রিন কালারগুলোকে, রুবি এগুলো দেয়া, একদম মানে দেখার মতো। এগুলো আসলে ভিডিওতে দেখে বা আপনাদেরকে দেখে জানি না কতটুকু বুঝতে পারবেন। আর এই যে এগুলো হচ্ছে দাবা খেলার একদম গোল্ডের তৈরি আর কি। আর এখানে একদম মেজের মতো করে মিরর দিয়ে রাখা ছিল। তো যেহেতু আমার ভিডিও তো কেউ করবে না, আমরা সবাই বিজি ছিলাম, তো একটু রেকর্ড করে নিয়েছি। আর মাশাল্লাহ আমার আদিয়ান বাবাটা আমাদের অনেক হেল্প করেছে। যেমন আমি হেঁটে হেঁটে দেখছিলাম, ও ওর বোনকে বা ভাইকে স্ট্রলার দিয়ে মানে স্ট্রলার ঠেলছিল আর কি। এটা আমাদের জন্য হিউজ হেল্প। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।